সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে গতদিন আমরা পোলারায়ন বা ধ্রুবায়ন ক্ষমতা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এর পরের টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে দ্বিমেরু ভ্রামক বা ইংলিশে যেটাকে বলা হয় ডাইপোল মোমেন্ট। ওকে, তো তোমরা জানো যে দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট হচ্ছে কোন একটি যৌগ কতটা পোলার সেটা ব্যাখ্যা করা যায় ডাইপোল মোমেন্ট জানলে। যেমন এমন যদি হয় যে AB একটি যৌগ, এই যৌগ কতটি পোলার, বা আমি যদি বলি যে হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোজেন ফ্লোরাইড এই যৌগগুলো কতটা পোলার সেটা ব্যাখ্যা করার জন্য আমাদের যে রাশির প্রয়োজন হয় সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। ওকে, তো এই দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট কিভাবে পরিমাপ করা হয় সেটা যদি আমরা দেখি, সেটার নিয়ম হচ্ছে যে এই যে বন্ধনের যে দুটি পরমাণু আছে এই পরমাণুগুলোর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্য আছে, যে মৌলটি অধিক তড়িৎ ঋণাত্মক সেই মৌলকে আমরা আংশিক ঋণাত্মক বলতে পারি। যেমন এক্ষেত্রে হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এটা হচ্ছে আংশিক ঋণাত্মক। অপরদিকে হাইড্রোজেনটি হচ্ছে আংশিক ধনাত্মক। তাহলে এই যে আধানের যে সৃষ্টি হলো, ডাইপোল মোমেন্টের নিয়মটা হচ্ছে ডাইপোল মোমেন্টকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। মিউ সমান এদের যে আধান আছে সে আধানের পরিমাণ অর্থাৎ কিউ, যেটাকে আমরা চার্জ বলতে পারি, ইনটু এদের মধ্যবর্তী বন্ধন দূরত্ব অর্থাৎ পরমাণুদের মধ্যবর্তী দূরত্ব, যেটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তো ডাইপোল মোমেন্ট হচ্ছে ওই যৌগের যে আধানের সৃষ্টি হবে সে আধান এবং সেই যৌগের বন্ধন দূরত্ব। ওকে, আমরা কোনো একটি যৌগের ক্ষেত্রে যদি একাধিক বন্ধন থাকে, যেমন যদি এমন হয় যে কার্বন ডাইঅক্সাইড, যদি আমরা বলি কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডের ডাইপোল মোমেন্ট যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে বন্ধন আছে দুই ধরনের, এদিকে একটা বন্ধন আছে এদিকে একটা বন্ধন আছে। তাহলে দুইটি বন্ধনেরই আলাদা আলাদা করে ডাইপোল মোমেন্ট বের করে ভেক্টর যোগ করলে পুরো যৌগের ডাইপোল মোমেন্ট ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে কোনো বন্ধনের ডাইপোল মোমেন্ট নির্ণয় করার নিয়ম হচ্ছে সেই বন্ধনের যে আধানের সৃষ্টি হয়েছে সে আধান গুণন সেই বন্ধনের দূরত্ব বা বন্ধন দৈর্ঘ্য। ওকে, ডাইপোল মোমেন্টের যদি আমরা সংজ্ঞা বলতে চাই, সংজ্ঞাটি এমন হবে যে কোনো পোলার অণুর ধনাত্মক অথবা ঋণাত্মক প্রান্তের চার্জ এবং প্রান্তদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি এর গুণফলকে ওই অণুর দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট বলা হয়। তো ডাইপোল মোমেন্ট মিউ সমান ধনাত্মক অথবা ঋণাত্মক প্রান্তের চার্জ, যেটাকে ই অথবা কিউ দ্বারা প্রকাশ করা যেতে পারে, এবং এদের প্রান্তদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। এরপর ডাইপোল মোমেন্টের যে একক আছে সেটাকে বলা হয় ডি বাই, যেটা ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এখন ডাইপোল মোমেন্টের একক নির্ণয়। ডাইপোল মোমেন্টকে দুটি এককে প্রকাশ করা যায়। এমনিতেই এসআই এককটি হচ্ছে ডিবে বা ক্যাপিটাল ডি বলা যেতে পারে। তো ইজিএস যে একক আছে, ইলেকট্রিক চার্জ ইউনিট বা ইলেকট্রিক চার্জ সিস্টেম, আর একটা হচ্ছে ইএসইউ ইউনিট বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বলা হয়। তো আমরা যদি ইজিএস ইএসইউ পদ্ধতিতে ডাইপোল মোমেন্ট এখন নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে মিউ সমান আমাদের সম্পর্কটা কেমন, মিউ সমান আধান কিউ ইনটু ডি। তাহলে এখানে কিউ এর যে মানটি আছে এটা হচ্ছে ইলেকট্রনের যে আধান আছে সেটি ইএসইউ ইউনিট, ইএসইউ ইউনিটে ইলেকট্রন আধান হচ্ছে 4 ইনটু 8 4.8 ইনটু 10 টু দ্য মাইনাস 10। আর ডি আমরা যদি 1 অ্যাংস্ট্রম ধরি কোন একটা বন্ধনের দূরত্ব, তাহলে 1 অ্যাংস্ট্রম সমান 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা যদি একটা বন্ধন দূরত্ব ধরি 1 অ্যাংস্ট্রম এবং ইলেকট্রনের যে আধান সে আধানের মান যদি এসি ইউনিটে ব্যবহার করি, তাহলে গুণ করলে 4.8 ইনটু 10 টু দ্য মাইনাস 18 পাই। আর 10 টু দ্য মাইনাস 18 ইএসইউ সেন্টিমিটার এইটুকু সমান হচ্ছে 1 ডিবে। তাহলে আমরা ইজিএস ইএসইউ ইউনিটে মান যেটা পেলাম ডাইপোল মোমেন্টের মান, সেটা হচ্ছে 4.8 ডিবে। ওকে, এখন এসআই পদ্ধতিতে ডাইপোল মোমেন্টের একক। এসআই পদ্ধতিতে তোমরা জানো যে ইলেকট্রনের আধান হচ্ছে কুলম্ব এককে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব, 10 টু দি মাইনাস 19 কুলম্ব, এটা হচ্ছে ইলেকট্রন আধান। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি মিউ এর মান বের করি, ডাইপোল মোমেন্টের মান মিউ সমান পদ্ধতিক চার্জ, যেটা এখানে আমরা কুলম্ব এককে বসিয়েছি। আর 1 অ্যাংস্ট্রমকে যদি আমরা সেন্টিমিটারে বসাই, তাহলে 10 টু দি মাইনাস 10
সরি মিটারে বসাই, তাহলে 1 অ্যাংস্ট্রম সমান 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার হবে, 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। তাহলে এখানে মানটি বসালে আমরা ফাইনালি এরকম মান পাচ্ছি, এবং এর আগে আমরা মান পেলাম কোনটি 4.80। তাহলে আগের সিস্টেম এর মান পেয়েছি 4.80 ডিবে, সেটা যদি এখানে বসাই তাহলে 1 ডিবে সমান আমরা ফাইনালি পেলাম 3.338 ইনটু 10 টু দি মাইনাস 13 কুলম। তাহলে 1 ডিবে সমান 3.3 ইনটু 10 টু দি মাইনাস 13 কুলম। ওকে, তাহলে এই দুইটি পদ্ধতিতে আমরা ডাইপোল মোমেন্টের মান নির্ণয় করতে পারি। ওকে, এখানে কিছু অণুর ডাইপোল মোমেন্টের মান দেয়া আছে। দেখো কিছু অণুর ডাইপোল মোমেন্টের মান 0, অনেকগুলো অণু হাইড্রোজেন, ক্লোরিন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই সালফাইড, বোরন ট্রাইফ্লোরাইড, টিন ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড, এদের ডাইপোল মোমেন্টের মান 0। কি জন্য 0 হয়? কারণ এই অণুগুলোর ক্ষেত্রে, যেমন হাইড্রোজেন অণুর ক্ষেত্রে এখানে কিন্তু চার্জের সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, কারণ এখানে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য নেই, দুইটি পরমাণু একই। তাহলে যেহেতু তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য নেই, আধানের সৃষ্টি হবে না, আধানের পরিমাণ তাহলে 0। তাহলে আমরা মিউ সমান কিউ এর মান যদি আমরা জানি কিউ ইনটু ডি, তাহলে কিউ এর মান যদি আমরা 0 পাই, তাহলে 0 আর এর বন্ধন দূরত্ব যদি একটা নির্দিষ্ট মান হয় ডি, তাহলে পুরো টার্মটা হয়ে যাবে 0। তাহলে এভাবে হাইড্রোজেন, ক্লোরিন, নাইট্রোজেন বা কার্বন ডাই অক্সাইড অণুগুলো 0 হয়ে যায় ডাইপোল মোমেন্টের মান। একইভাবে বেনজিন, ইথিন বা মিথেন বা কার্বন টেট্রাক্লোরাইড এই ধরনের যৌগগুলোর ক্ষেত্রেও ডাইপোল মোমেন্ট 0 হয়। বেনজিনের ক্ষেত্রে কেন 0 হয় সেটা একটু আমরা বলি। দেখো, তোমরা জানো যে বেনজিন মোটামুটি দেখতে এমন। বেনজিনে কার্বন আছে, কার্বনের সঙ্গে হাইড্রোজেন আছে, প্রতিটি কার্বনের সঙ্গে হাইড্রোজেন আছে, 6টি কার্বনে 6টি হাইড্রোজেন আছে, এটা হচ্ছে বেনজিন। তাহলে এই হাইড্রোজেন এবং কার্বনের মধ্যে যে বন্ধনটি আছে, এই বন্ধনের ক্ষেত্রে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য কিন্তু পার্থক্যের দিক থেকে হাইড্রোজেনের চেয়ে কিন্তু কার্বনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি। তাহলে এই বন্ধনটির ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের দিকটা কোন দিক হবে? এই দিক। ডাইপোল মোমেন্ট কিন্তু একটি ভেক্টর রাশি, এটি যেদিকে তড়িৎ-ঋণাত্মকতা বেশি সেদিকে এভাবে দেখাতে হয়। তাহলে হাইড্রোজেন থেকে কার্বনের দিকে তড়িৎ-ঋণাত্মকতা বেশি, তাহলে এই দিকে এটা আসবে। এই ক্ষেত্রে হাইড্রোজেন থেকে কার্বনের দিকে বেশি, তাহলে এই দিকটা এদিকে হবে। তাহলে এই ডাইপোল মোমেন্টটি, এই বন্ধন ডাইপোল মোমেন্ট এবং এই বন্ধন ডাইপোল মোমেন্ট কিন্তু পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে। কারণ কোন যৌগের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের মান হচ্ছে এদের প্রতিটি বন্ধনের ডাইপোল মোমেন্টকে যোগ করলে যেটা পাওয়া যায়, ভেক্টর যোগ করলে যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে ওই যৌগের ডাইপোল মোমেন্ট। তো যেহেতু এই ক্ষেত্রে ভেক্টর যোগের ক্ষেত্রে দুটি বিপরীত রাশি পরস্পরকে ক্যান্সেল করে দেবে, তাহলে এই বন্ধনের ডাইপোল মোমেন্ট আর এই বন্ধনের ডাইপোল মোমেন্ট পরস্পরকে কিন্তু ক্যান্সেল করে দেবে। আবার আমরা যদি দেখি যে এই বন্ধনটির ক্ষেত্রে হাইড্রোজেন কার্বনের দিকে, হাইড্রোজেন থেকে কার্বনের দিকে হবে ডাইপোল মোমেন্ট, এই বন্ধনটির ক্ষেত্রে এদিকে হবে, অর্থাৎ এরাও পরস্পরকে ক্যান্সেল করে দেবে। এটির ক্ষেত্রে হাইড্রোজেন থেকে কার্বনের দিকে, এই বন্ধনটির ক্ষেত্রে হাইড্রোজেন থেকে কার্বনের দিকে, তাহলে এটাও পরস্পরকে ক্যান্সেল করে দেবে। তাহলে আলটিমেটলি কি দেখছি যে প্রতিটি পরমাণুর সঙ্গে যে বন্ধন আছে, বন্ধনগুলো একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, অর্থাৎ এটি একটি প্রতিসম অণু। প্রতিসম অণু, এটাকে মাঝ বরাবর সুন্দরভাবে ভাগ করা যায়, ভাগ করলে দুটি সমান ভাগ পাওয়া যায়। তাহলে প্রতিসম অণুর ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট মান 0 হয়, এই জন্য বেনজিনে কিন্তু ডাইপোল মোমেন্ট মান 0। একইভাবে কার্বন ডাই অক্সাইড অণুতে ডাইপোল মোমেন্ট মান 0 হয়। কেন 0 হয়? কারণ এটা একটি প্রতিসম অণু। আর কার্বন এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ-ঋণাত্মকতা বেশি অক্সিজেনের, তাহলে ডাইপোল মোমেন্টের দিকটা হবে এই দিকে। অপরদিকে এই বন্ধনটার ক্ষেত্রে কার্বন থেকে অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, তাহলে ডাইপোল মোমেন্টের দিক হবে এই দিকে। এই দুটোকে ভেক্টরকে যদি আমরা যোগ করি, তাহলে যেহেতু এটা পরস্পর বিপরীত দিকে এবং মানটা সমান, সেহেতু এই বন্ধনগুলোর যে ডাইপোল মোমেন্টের ভেক্টর যোগ, সেটা কিন্তু আলটিমেটলি 0 হয়ে যাবে। তাহলে পুরো যৌগটি ডাইপোল মোমেন্টের মানও 0 হয়ে যাচ্ছে। ওকে, এভাবে বিভিন্ন যৌগের ডাইপোল মোমেন্টের মান ক্যালকুলেশন করা হয়। এবার আসা যাক ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামকের প্রয়োগ। প্রথম প্রয়োগটি কি? অণুর পোলারিটি সম্পর্কে ধারণা। একটু আগে দেখলাম আমরা যে করে একটা অণু কতটা পোলার সেটা ডাইপোল মোমেন্ট থেকে বের করা যায়। এই মিউ এর মান বা ডাইপোল মোমেন্টের মান যত বেশি হয়, সেই অণুটি তত বেশি পোলার হয়ে থাকে। ওকে, এরপর দ্বিতীয় যে প্রয়োগটি আছে সেটা হচ্ছে বন্ধনের আয়নিক প্রকৃতির শতকরা পরিমাণ নির্ণয়। অর্থাৎ কোন একটি সমযোজী যৌগের বা কোন একটি সমযোজী বন্ধনের আয়নিক প্রকৃতি শতকরা কতটুকু আছে সেটি আমরা ডাইপোল মোমেন্টের সাহায্যে বের করতে পারি।
যেমন হাইড্রোজেন ক্লোরাইড যে অণু আছে, হাইড্রোজেন ক্লোরাইড অণু, এই হাইড্রোজেন ক্লোরাইড যে সমযোজী যে অণু, এই সমযোজী অণুতে আয়নিক বন্ধ প্রকৃতি কতটুকু বা এই সমযোজী যৌগে কতটুকু আয়নিক ক্যারেক্টার আছে সেটি আমরা ডাইপ্রোমোটের সাথে বের করতে পারি। যেমন সম্পূর্ণ আয়নিক অবস্থায় হাইড্রোজেন ক্লোরাইডের ক্ষেত্রে এখানে চার্জের সৃষ্টি হয়েছে একটি, ধরে নিতে হবে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস হতে একটি আধানের সৃষ্টি হয়েছে। তাহলে এখানে আধানের মান বসাবো আমরা একটি ইলেকট্রনের যে আধান ইএসি ইউনিটে, এবং এটার বন্ধন দূরত্ব হচ্ছে 1.27 × 10⁻⁸ সেন্টিমিটার। সেটাকে আমরা ডিবে করে নিয়ে আসলে এরকম মান পাচ্ছি, কারণ 1 ডিবে সমান এটি। তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড সম্পূর্ণ আয়নিক অবস্থায় হলে তার ডাইপোল মান পাওয়া যায় এটি, এবং পরীক্ষা করে দেখা যায় এটা হচ্ছে তাত্ত্বিক মান, মানে সম্পূর্ণ আয়নিক হলে এটা হওয়া উচিত ছিল, কিন্তু পরীক্ষা করে দেখা যায় হাইড্রোজেন ক্লোরাইডের ডাইপোল মোমেন্টের মান হচ্ছে এই মানটি 1.03 × 10⁻18 অর্থাৎ 1.03 ডিবে। তাহলে আমরা যদি আয়নিক প্রকৃতি বের করতে চাই তাহলে পরীক্ষা দ্বারা নির্ণীত মান হচ্ছে এটি, আর আমাদের তাত্ত্বিকভাবে নির্ণয়কৃত মান হচ্ছে এটি, এবং এতে শতকরা করলে আমরা দেখছি হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে আয়নিক প্রকৃতি আছে 16.89%। তাহলে এভাবে আমরা কোন একটি সমযোজী যৌগ কতটা আয়নিক ক্যারেক্টার আছে সেটা ক্যালকুলেশন করতে পারি। কিভাবে? প্রথমে আমাদের তাত্ত্বিকভাবে বের করে দেখতে হবে, তারপর পরীক্ষা দ্বারা যে মানটি আমাদের দেয়া থাকবে সেটা কিভাবে ভাগ করে বা রেশিও করে আমরা আয়নিক প্রকৃতি বের করতে পারি। ওকে, এবার আসা যাক অণুর গঠনাকৃতি সম্পর্কে ধারণা। খেয়াল করো, আমরা কি দেখলাম যে কার্বন ডাই অক্সাইড অণু প্রতিসম, সেক্ষেত্রে ডাইপোল মোমেন্ট শূন্য। তাহলে যে ক্ষেত্রে দেখব ডাইপোল মোমেন্ট শূন্য আছে তাহলে ধারণা করতে পারি আমরা যে সেই অণুটি বা সেই যৌগটি প্রতিসম অণু বা প্রতিসম যৌগ। যেমন কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে দেখো একটু আগে তোমাদের যেটা দেখালাম, এক্ষেত্রে যেহেতু এই বরাবর যদি আমি ভাগ করি, এটা যদি রেখা কল্পনা করি তাহলে কিন্তু উভয় পাশে কিন্তু সমান। তাহলে যেহেতু সমান এই জন্য এটা ডাইপোল মোমেন্টের মান শূন্য, এবং শূন্য হলে সেটা একটি প্রতিসম অণু। তাহলে আমরা আকৃতি বুঝতে পারছি। একই ক্ষেত্রে কার্বন ডাই সালফাইড, কিন্তু পানির ক্ষেত্রে দেখো হাইড্রোজেনের চেয়ে অক্সিজেনের তৈরি বেশি, তাহলে এই বন্ধনের ডাইপোল মোমেন্ট হবে এদিকে, এই বন্ধনটার ক্ষেত্রেও এদিকে, তাহলে এই দুটো ভেক্টর যোগফল বরাবর উপর দিকে যাবে। তাহলে এই ক্ষেত্রে মিউ এর মান কিন্তু শূন্য হচ্ছে না, অর্থাৎ এটি একটি সরলরৈখিক অণু নয়, এটি একটি কৌণিক অণু। তাহলে এভাবে ডাইপোল মোমেন্টের মান থেকে আমরা অণুর গঠনাকৃতি সম্পর্কে ধারণা পেতে পারি। একইভাবে যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সম্পর্কেও ধারণা পাওয়া যায়। সেটা কিভাবে? দেখো এখানে ডাইক্লোরোইথিন অণু নেওয়া হয়েছে, এটি কিন্তু ডাইক্লোরোইথিনের সিস গঠন, আর এটি কিন্তু ট্রান্স গঠন ডাইক্লোরোইথিনের। তাহলে এই বন্ধনটির ক্ষেত্রে কার্বন এবং ক্লোরিনের মধ্যে তৈরি কার বেশি? ক্লোরাইডের। এই বন্ধনটির ক্ষেত্রে ক্লোরিনের বেশি। তাহলে এই দুটি এরকম যদি একটা ভেক্টর থাকে এবং একটা ভেক্টর যদি এদিকে থাকে তাহলে এদের যোগফল কোন দিকে হবে? অবশ্যই এই বরাবর হবে। তো যেহেতু দুইটি বন্ধনের ভেক্টর যোগটা একটা ক্যান্সেল করে দিচ্ছে না, তাহলে এর একটি নির্দিষ্ট মান আছে, মিউ এর মানটা আমরা পাচ্ছি। তাহলে এই সিজ সমানুর ডাইপোল মোমেন্টের মান বেশি হচ্ছে। তো ডাইপোল মোমেন্টের মান যদি থাকে তাহলে কিন্তু সেই অণুটা অবশ্যই পোলার। তাহলে অবশ্যই আমরা বলতে পারি সিস যে ডাইক্লোরোইথিন আছে, সিস ডাইক্লোরোইথিন, এটি একটি পোলার অণু। তাহলে অনেকগুলো সিস একটা পাত্রে যদি কিছু সিস ডাইক্লোরোইথিন থাকে, তাহলে যেহেতু প্রতিটি অণু পোলার, তাহলে পোলার অণুগুলো পরস্পরকে আকর্ষণ করবে। আমরা জানি যে পোলার অণুগুলো বিপরীত আধান হয়, ধনাত্মক ঋণাত্মক। তাহলে যেহেতু পোলার অণুগুলোতে ধনাত্মক ঋণাত্মক অবস্থা আছে, তাহলে প্রতিটি অণু পরস্পরকে আকর্ষণ করছে, এবং আকর্ষণ করলে তারা পরস্পর খুব কাছাকাছি আছে, অর্থাৎ এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। একইভাবে ট্রান্স ডাইক্লোরোইথিন যে আছে, এক্ষেত্রে কিন্তু এই বন্ধনের ডাইপোল মোমেন্ট এই বন্ধনের ডাইপোল মোমেন্ট পরস্পর বিপরীত দিকে, এজন্য এরা পরস্পরকে ক্যান্সেল করে দেয়। সেজন্য ডাইপোল মোমেন্ট শূন্য। ডাইপোল মোমেন্ট শূন্য হলে সেটি পোলার অণু নয়, এবং পোলার অণু যদি না হয় তাহলে তাদের মধ্যে আকর্ষণটা অতটা বেশি না অণুগুলোর মধ্যে, সেজন্য এটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। তাহলে সিস ডাইক্লোরোইথিনের গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা বেশি, ট্রান্স ডাইক্লোরোইথিনের অবস্থা পোলার না হওয়ার কারণে এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে কম। একই ব্যাখ্যা আমরা এটির ক্ষেত্রেও দিতে পারি, এই অণুটির ক্ষেত্রেও দিতে পারি। আরেকটি প্রয়োগ এখানে আমরা লক্ষ্য করি যে এই যে ডাইপোল মোমেন্টের মান থেকে বা দ্বিমেরু ভ্রামকের মান থেকে কিন্তু আমরা গাঠনিক সমানতা বা জ্যামিতিক বা সিস ট্রান্স সমানতা সম্পর্কে বলতে পারি। দেখা যাচ্ছে যে যদি ট্রান্স সমান হয় তাহলে সেক্ষেত্রে ডাইপোল মোমেন্ট শূন্য হয়, আর যদি সিস সমান হয় সেক্ষেত্রে ডাইপোল মোমেন্টের একটা নির্দিষ্ট মান থাকে। তাহলে দ্বিমেরু ভ্রামকেরও আরেকটি প্রয়োগ হচ্ছে
গাঠনিক সমানতা বা জ্যামিতিক সমানতা সম্পর্কে ধারণা দেয়া। ওকে, এরপর হচ্ছে গ্রুপ ভ্রামক নির্ণয়। গ্রুপ ভ্রামক নির্ণয়টি কেমন, এটা আমরা একটা ফিগার ড্র করি তাহলে বুঝতে পারবো। আমরা যদি বেনজিনের কথা বলি, একটু আগে তো আমি তোমাদের বেনজিন সম্পর্কে দেখালাম যে বেনজিনের প্রতিটি বন্ধন প্রতিটি বন্ধনের ডাইপোল মোমেন্ট অপর বন্ধনকে ক্যান্সেল করে দিচ্ছে। এখানে হাইড্রোজেন আছে প্রতিটি কার্বনের সঙ্গে, আমরা যদি একটু বেনজিন যৌগটি এঁকে নেই, একটু আগে তোমাদের আমি কি দেখালাম যে এই বন্ধনের ডাইপোল মোমেন্ট এই বন্ধনের দ্বারা ক্যান্সেল হচ্ছে, এই বন্ধনের ডাইপোল মোমেন্ট এই বন্ধনের ডাইপোল মোমেন্ট দ্বারা ক্যান্সেল হচ্ছে, অপরদিকে এই বন্ধনের ডাইপোল মোমেন্ট এই বন্ধনের ডাইপোল মোমেন্ট দ্বারা ক্যান্সেল হচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, বেনজিনের ডাইপোল মোমেন্টের মান হচ্ছে 0 ডিবে। কিন্তু এখানে যদি নাইট্রো গ্রুপ দেই হাইড্রোজেন বলতে নাইট্রো গ্রুপ দেই অর্থাৎ প্রতিস্থাপিত একটা গ্রুপ থাকে, তাহলে কিন্তু এখন এই নাইট্রোবেনজিনের ডাইপোল মোমেন্টের মান কিন্তু 0 হবে না, অবশ্যই ভিন্ন হবে। কারণ এক্ষেত্রে কার্বন হাইড্রোজেনের বন্ধন পরিবর্তে কিন্তু এখন হয়ে গেছে কি কার্বনের সঙ্গে নাইট্রোজেনের বন্ধন অথবা নাইট্রো গ্রুপের বন্ধন। তাহলে এখন নাইট্রোবেনজিনে আমি যে মিউ এর মান পাবো সেটা কি হবে, এই গ্রুপের কারণে হবে, অর্থাৎ এটি গ্রুপ ভ্রামক হবে। বুঝতে পারছো কিনা আমি আবার বলছি, দেখো বেনজিনের যদি শুধুমাত্র হয় তাহলে কিন্তু তার ডাইপোল মোমেন্ট মান 0 হয়। কেন 0 হয় আমি একটু আগে তোমাদের ব্যাখ্যা করলাম। কিন্তু এখন যদি আমরা বেনজিন না চিন্তা করে হাইড্রোজেনের পরিবর্তে একটা নাইট্রো গ্রুপ যুক্ত করে অর্থাৎ নাইট্রোবেনজিন চিন্তা করি, হাইড্রোজেন পরিবর্তে নাইট্রো গ্রুপ নাইট্রোবেনজিন যদি চিন্তা করি, তাহলে এখন কিন্তু আর নাইট্রোবেনজিনের ডাইপোল মোমেন্টের মান 0 হবে না, 0 হবে না। তো 0 যদি না হয় তাহলে অবশ্যই নির্দিষ্ট একটি মান পাবো। তো এই নির্দিষ্ট মানটি কার জন্য পাচ্ছি, অবশ্যই নাইট্রো গ্রুপের জন্য। এভাবে আমরা বিভিন্ন গ্রুপের ভ্রামকের মানটি নির্ণয় করতে পারি। এখানে কিছু গ্রুপ ভ্রামকের মান দেয়া আছে, দেখো নাইট্রো গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, অ্যালকোহল গ্রুপ, ক্লোরো গ্রুপ, অ্যাসিড গ্রুপ, অ্যামিনো গ্রুপ বা অ্যালকাইল বা মিথাইল গ্রুপের ডাইপোল মোমেন্টের মান, গ্রুপ ভ্রামকের মান এগুলো। গ্রুপ ভ্রামকের যদি আমরা সংজ্ঞা বলি তাহলে সেটি এমন যে একটি গ্রুপে যতগুলি সমযোজী বন্ধন থাকে তাদের প্রতিটি বন্ধন ভ্রামকের মানের ভেক্টর যোগফলকে ওই গ্রুপের ভ্রামক হিসেবে গণ্য করা হয়। ওকে, এবার দেখা যায় বন্ধন কোণ নির্ণয়। বন্ধন কোণ নির্ণয়, আমরা কোন একটি যৌগে দুটি বন্ধনের মধ্যে বন্ধন কোণ নির্ণয় করতে পারি ডাইপোল মোমেন্টের সাহায্যে। সেটা কিভাবে, এই যে ফর্মুলাটি আছে মিউ স্কয়ার সমান মিউ ওয়ান স্কয়ার প্লাস মিউ টু স্কয়ার প্লাস 2 মিউ ওয়ান মিউ টু cos থিটা। এখানে থিটাটি হচ্ছে ওই বন্ধন দুটির মধ্যবর্তী কোণ এর মান, মিউ ওয়ান হচ্ছে একটি বন্ধনের বন্ধন ভ্রামক ডাইপোল মোমেন্ট, মিউ টু হচ্ছে অপর বন্ধনের ভ্রামক। ওটি এমন যে মনে করো এমন একটি যৌগ আছে, সি সঙ্গে এ বি এভাবে বন্ধন করে আছে, তাহলে এই বন্ধন দ্বয়ের মধ্যবর্তী যদি আমি কোণ নির্ণয় করতে চাই তাহলে এই ফর্মুলার সাহায্যে বের করতে পারো। কিভাবে, মিউ ওয়ান হচ্ছে সি এ বন্ধনের ডাইপোল মোমেন্ট, মিউ টু হচ্ছে সি বি বন্ধনের ডাইপোল মোমেন্ট, আর থিটাটি কি, থিটা হচ্ছে এদের বন্ধন কোণের মান যেটা আমি নির্ণয় করতে চাচ্ছি, আর মিউ যেটি আছে মিউ হচ্ছে পুরো যৌগের ডাইপোল মোমেন্টের মান। ওকে, তাহলে আমরা যদি এই পুরো যৌগের ডাইপোল মোমেন্টের মান এবং যে দুটি বন্ধনের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করতে হবে সেই বন্ধনের ভ্রামকের মান যদি আমরা জানি তাহলে এই ফর্মুলার সাহায্যে খুব সহজেই বন্ধন কোণ নির্ণয় করতে পারবো। যেমন মিথানলের এই যে বন্ধন দুটি আছে এই বন্ধনের মধ্যবর্তী বন্ধন কোণ নির্ণয় করে এখানে দেখানো হয়েছে। তাহলে কার্বন অক্সিজেনের মধ্যবর্তী ডাইপোল মোমেন্টের মান কত দেয়া আছে, অর্থাৎ এটা মিউ ওয়ান ধরো। অক্সিজেন হাইড্রোজেন যে অপর বন্ধনটি আছে এটি বন্ধন কোণের মান কত, ডাইপোল মোমেন্টের মান কত দেয়া আছে 1.5 দিবে। মিথানল পুরো অণুটির ডাইপোল মোমেন্টের মান কত দেয়া আছে 1.58। তাহলে আমরা মিউ এর মান পাচ্ছি, মিউ ওয়ান এর মান পাচ্ছি, মিউ টু এর মান পাচ্ছি, তাহলে থিটার মান অবশ্যই বের করতে পারবো। তাহলে এই ফর্মুলায় বসিয়ে সিম্পলিফাই করে থিটার মানটা এভাবে নির্ণয় করা হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আগামী দিন ইনশাআল্লাহ আমরা তার পরের টপিকস নিয়ে আলোচনা করব। এই ডাইপোল মোমেন্টে এসব প্রয়োগ ছাড়াও আরো কিছু প্রয়োগ আছে, যেমন রেজোন্যান্স গঠন সম্পর্কে ডাইপোল মোমেন্ট থেকে ধারণা পাওয়া যায়। আরো কিছু প্রয়োগ আছে, সেগুলো প্রয়োগগুলো আশা করি তোমরা নিজেরা পড়লেও পারবে, তোমরা নিজেরা দেখে নিবে।
আগামী দিন ইনশাল্লাহ আমরা এর পরের টপিকস নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।